আমি পূর্ণাঙ্গ সালাম দিই মানে এই জন্য যে কেউ কেউ বলছে আমি নাকি পুরা সালাম দিই না। আজকে আমি নিজে না বলে যদি আপনারা কোশ্চেন করেন তাহলে বললে ভালো। এর ফাঁকে ফাঁকে যদি আমার বলার দরকার, আমাদের ভূমিকাটা হচ্ছে আজকে জাতীয়, আর যারা যারা প্রশ্ন করবে বিশেষ করে রাজীব সামনে আসতে হবে, পিছন থেকে কোনো কোয়েশ্চেন হবে না। আজকে জাতীয় ঐকমত্য কমিশনে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা এই জন্য ডেকেছিলেন যে বাস্তবায়নের প্রক্রিয়ায় একটা ফাইনাল স্টেজে আমরা আছি। এইখানে সর্বশেষ যে রিকমেন্ডেশন জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং তিনি সভাপতিও তার কাছে প্রেরণ করা হবে, সেই বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি কিনা এই বিষয়ে আজকের আলাপ আলোচনার মধ্য দিয়ে মোটামুটি এই জন্য বলছি চূড়ান্ত হয়নি, মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি। এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের সামনে প্রফেসর আলী রিয়াজ সাহেব ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। তার আলোকে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে পরে আমি উত্তর দিতে পারি, কারণ অনেকগুলো বিষয় আছে আমি নিজে থেকে এখন বলতে চাচ্ছি না। প্রথমত আপনাদের যে এটা তো পুরাপুরি কোশ্চেন হয়ে গেল, স্পেসিফিক কোশ্চেন হলে ভালো। গণভোটের সবাই একমত গণভোটের বিষয়ে। আপনার পার্থক্যটা কোন জায়গায়? এখন আপনার পদ্ধতিগত যে পার্থক্য, সময় নিয়ে পার্থক্য, সেটা যদি একটু ব্যাখ্যা করেন। গুড। রেফারেন্ডামের যে প্রশ্নটা এসছে এটা মূলত আমাদের বিগত সবার প্রস্তাবের মধ্যে আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম যে জনগণের কাছে আমরা যাই, জুলাই জাতীয় সনদ গ্রহণ করার বিষয়ে, বাস্তবায়নের বিষয়ে জনগণের সম্মতি আছে কিনা। আমরা এটা একটা রাজনৈতিক সভা, এখানে আমরা সব ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে গঠিত সকল রাজনৈতিক দল এখানে আমরা আলোচনা করেছি, কিন্তু তারপরেও আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি কিনা এটা একটা কোশ্চেন। তো সুতরাং সমগ্র জনগণের কাছে আমরা যদি এই সম্মতিটা নেই যে আমরা রাজনৈতিক দল সমূহ এইভাবে জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, জনগণ তার পক্ষে আছে কিনা, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত এবং সার্বভৌম ক্ষমতার একটা রায়। তো সেই জন্য আমরা বলেছিলাম হ্যাঁ, জুলাই জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐকমত্য হয়েছি রিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না, সেই ব্যাখ্যাটা আমি আজকে দিয়েছি, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন। কারণ রেফারেন্ডামের যে আর্টিকেল 142 যেটা 15th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল, সেটা অলরেডি বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে, সেটা রিইনস্টেট হয়েছে এবং এই রায়টা এখনো বহাল আছে। সেটা যেহেতু এখনো অ্যাপিলেট ডিভিশনে কেউ আপিল করে না, এখন সেই 142-তে যে রেফারেন্ডামটা করতে হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনের কিছু আর্টিকেল এবং প্রিয়াম্বল সহ আর্টিকেল 848, 56 and 142 এগুলো অ্যামেন্ডমেন্ট করতে গেলে পরবর্তীতে প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে জনগণের কাছে আবার অনুমতি নিতে হয় রেফারেন্ডামের মধ্য দিয়ে। আমরা সেই আর্টিকেল 142-তে আরো দুইটা আর্টিকেল ঢোকানোর জন্য প্রস্তাব করেছি, সেটা জুলাই সনদে আসবে। সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট 58 ক এবং ক 2 পরিচ্ছেদ। এখন আমরা তো সেখানে হাত দিচ্ছি না, সুতরাং ওই রেফারেন্ডামের প্রয়োজন এখন হচ্ছে না। এখন আমরা যদি কনস্টিটিউশন অনুসারে যাই যে আর্টিকেল 142 অনুসারে এই রেফারেন্ডাম যেটা আমরা প্রস্তাব করছি এখন, সেটা 142 অনুসারে হবে কিনা? নো। কারণ কনস্টিটিউশনের সেই সমস্ত অনুচ্ছেদগুলো এবং প্রিয়াম্বল যদি আমরা স্পর্শ করি তখন পরবর্তীতে একটা রেফারেন্ডাম হতে হবে, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের পরে। কিন্তু এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে এই গণভোট আমরা জনরায়ের জন্য অপেক্ষা যেটা করছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এখানে রেফারেন্ডাম করতে তো মানা নাই, সংবিধান আর কোথাও এগুলো বাদ দিয়ে রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো তো প্রশ্ন নাই, এমন কোনো বিধান নাই। সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে
জাতীয় ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ। সেই অধ্যাদেশে থাকবে যে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া হলো এরকম একটি রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা ইলেকশন। কিন্তু এই সনদে কি থাকবে? সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে, ওয়েবসাইটে যাবে, সমস্ত রাজনৈতিক দলের ইশতেহারে, নির্বাচন ইশতেহারে থাকবে, যেটা স্বাক্ষরিত হবে, সরকার এটা প্রকাশ করবে বা নির্বাচন কমিশনও সেটা প্রকাশ করতে পারে জনগণের জন্য। তখন জনগণ বুঝবে যে এই জুলাই জাতীয় সনদ তারা গ্রহণ করবে কি করবে না। তখন এই রায়টা রেফারেন্ডামের মাধ্যমে যখন আসবে, সেই জনরায়টা তো সার্বভৌম ক্ষমতার একটা রায়, সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে, সংসদ সেটা প্রতিপালন করতে বাধ্য হবে, সমস্ত সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য হবে। এটা একটা আমাদের মনে হয়েছে যে এর মধ্য দিয়ে আমরা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি প্রতিষ্ঠা করতে পারব এবং এই জনরায়টা হবে চূড়ান্ত। এটা সার্বভৌম ক্ষমতার অধিকারী যারা, তারাই রায় দিবে। সুতরাং এই বিষয়ে আমার মনে হয় যে আমরা ঐক্যমত্যে আসতে পারি। তো যেহেতু এখনো চূড়ান্ত হয় না, সেই বিষয়ে আমি চূড়ান্ত করতে পারবো না। কনস্টিটিউশনাল অর্ডার জারি করবার এখতিয়ার এই সরকারের নেই। কনস্টিটিউশনাল অর্ডার জারি করার ক্ষমতার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি। আর্টিকেল 106 অনুসারে এই সরকার গঠিত হয়েছে সরকার পরিচালনার জন্য এবং বিদ্যমান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য। এখন কনস্টিটিউয়েন্ট পাওয়ার কার থাকে? কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে জনগণ। সেই জনগণ যখন একটা সার্বভৌম অধিকার বলে গণপরিষদ গঠন করে, তখন তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে। যখন অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে থাকে, তখন অ্যামেন্ডিং পাওয়ার থাকে। এই সরকারের গুণটার একটাও না। সামনে এসে বলতে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে সংবিধান সংসদ যেটা আগামী নির্বাচনে গঠিত হবে, সেটা কি সার্বভৌম কিনা? এক নম্বরের উপর উত্তর দিই, তুমি মাঝখানে আর কোনো কথা বলবা না আর কি, শেষ করার আগে। আগামী সংসদ প্রশ্ন, এটার উত্তর দেওয়ার পরে। সংসদ সব সময় সার্বভৌম। আপনাদের সবার নলেজের জন্য বলি, দেশে একটা জায়গায় আছে যেটা সার্বভৌম, সেটা হচ্ছে জাতীয় সংসদের হাউস। এবং আর্টিকেল 78 অনুসারে জাতীয় সংসদের অভ্যন্তরে যে সমস্ত প্রসিডিং হবে, যে সমস্ত কর্মকাণ্ড হবে, তার বিরুদ্ধে কোনো আদালতে প্রশ্ন তোলা যায় না। এবং এক সেকেন্ড কথা বলি, এই জন্যই তো বলি যে মাঝখানে কথা বলো না ভাই প্লিজ। সার্বভৌম এখতিয়ার সেটা জনগণ তার সার্বভৌমত্ব প্রতিনিধিত্বের মধ্য দিয়ে সেই সংসদকে দেয়। সেই জন্যই সার্বভৌম সংসদ সার্বভৌম ক্ষমতার বলে আইন প্রণয়ন করে, সংবিধান প্রণয়ন করে, সংবিধান সংশোধন করে ইত্যাদি করে। সুতরাং আর কোন হাউস, আর কোন বডি রাষ্ট্রের মধ্যে কিন্তু সার্বভৌম নয়। এই প্রশ্ন আশা করে আর কখনো করবে না। তাহলে আমার এবার দ্বিতীয় প্রশ্ন, যেহেতু সংসদ সার্বভৌম, সেহেতু গণভোট দিয়ে আপনি আগামী সংসদ থেকে বাধ্য করতে পারেন কিনা যে তোমাকে এইগুলা করতে হবে? আপনি ছেলে মেয়ের সর্বসম্মতি দিয়ে, I got your point. তাকে তো ছেলে হবে না, মেয়ে হবে। I got your point. প্লিজ, সেকেন্ড প্রশ্ন শেষ করি। এই প্রশ্নের উত্তর দিতে হবে। সেকেন্ড প্রশ্ন এখন রাখো ভাই। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, ওই সংসদের কি কনস্টিটিউশন পাওয়ার থাকবে কিনা, নাকি অ্যামেন্ডিং পাওয়ার? সেটা প্রশ্ন পরে করো, সেটা প্রশ্নটা একটু পরে করো, আমি আগে। সাকসেসর পার্লামেন্টকে আগের পার্লামেন্ট কখনো বাধ্যতামূলকভাবে কিছু করার জন্য বলতে পারে না, বিধান করতে পারে না, বা পাওয়ার কার্টেল করতে পারে না। যেটা 15th অ্যামেন্ডমেন্টে আর্টিকেল 7A and B এর মাধ্যমে বিগত সরকার করেছিল, সেটা অলরেডি আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে গেছে এবং হয়ে গেছে যে এটা নন অ্যাজ ইট ওয়াজ নট দেয়ার। যেহেতু জনগণের সার্বভৌম ক্ষমতা ওই আর্টিকেলের 7 অনুসারে বলা আছে যে জনগণই হচ্ছে চূড়ান্ত ক্ষমতার, মানে রাষ্ট্রের মালিকানা, এবং জনগণের ইচ্ছাই হচ্ছে চূড়ান্ত। সুতরাং সেই ইচ্ছাকে বাইন্ডিং করে দেয়া হলো পরবর্তী পার্লামেন্টের জন্য, যাতে সারা কিছু বিষয় 1/3 অব দি কনস্টিটিউশন যাতে অ্যামেন্ড না করতে পারে। সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে, আনকনস্টিটিউশনাল হয়ে গেছে। এটা হচ্ছে অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার হচ্ছে যে জনরায় পার্লামেন্টের উপরে ইম্পোজ করতে পারে কিনা। জনরায় হচ্ছে চূড়ান্ত, এবং সেই জনরায়ের মাধ্যমে জনগণই বলবে যে আমরা এই সংস্কারগুলো চাই। এটা ইম্পোজ করা নয়, সেটা জনগণ তাদেরকে রায় দেয়া যে জনগণ এটা চায়। কিন্তু পার্লামেন্টে আসার পরে সেই পার্লামেন্ট
আর কোনো বিধান এমন করতে পারবে না যে পরবর্তী পার্লামেন্টে এই করতে পারবে না, সেই বিধান করতে পারবে না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একটা বিতর্ক, একটা যুক্তি আসবে যে ধরেন আগামী নির্বাচনে জুলাই বিরোধী লোকজন সংখ্যাগরিষ্ঠতা পায় এমপিরা, তারা এটা করলো না কেন? সরি, আগামী পার্লামেন্টে জুলাই বিরোধী এমপি লোকজন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল, জনপ্রতিনিধি হয়ে গেল, যারা জুলাইয়ের বিরুদ্ধে স্বতন্ত্রতা রাখলে বা অন্য কোনোভাবে আদার যারা পার্টি আছে তারা হয়ে গেল, তারা না করে ডিক্লাইন করে যে আমি করবো না, এই গণভোট আমি মানবো না, তারপরে জনরায়ের প্রেক্ষিতে রেফারেন্ডামে যে রায় আসবে সেটা সমস্ত সংসদ সদস্য মানতে বাধ্য। তাহলে কি নির্বাচনী হলফনামা থাকবে যে এই গণভোটের হলফনামার দরকার নাই তো। রেফারেন্ডামটা কেন হচ্ছে? রেফারেন্ডামটা হচ্ছে জনগণ কি বলে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে না বিপক্ষে। যখন পক্ষে বলবে তখন সেই সংসদ এবং সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য। হ্যাঁ, পরবর্তী পার্লামেন্টের কোনো অধিকার সেই সংসদ আবার খর্ব করতে পারবে না, এটা অন্য জিনিস। না ভাই, তারা যে মানতে বাধ্য, এই যে বাধ্য করা, এটার সোর্স অফ পাওয়ার এটা কি গণভোট? এটা আর্টিকেল 7 তো আমি 3-4 বার বলেছি যে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিকানা এবং সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন আর্টিকেল 7 বলা আছে। সুতরাং এই জনগণের যে সার্বভৌম এখতিয়ার এবং অধিকার তারা প্রতিনিধির মাধ্যমে দিচ্ছে, তাদের রায়টা দিচ্ছে, সেই প্রতিনিধিগণ সেটা মানতে পারবে। গত 3 মাস আমাদেরকে যেটা বারবার বলছেন আর্টিকেল 7 দিয়ে যে জনগণের এই সার্বভৌম অভিপ্রায় আর্টিকেল 7(1) যেটা প্রতিফলিত হয় সংসদের মাধ্যমে, তো আগামী সংসদ কি সেই সার্বভৌম এখতিয়ার জনগণের অভিপ্রায় প্রতিফলন করতে পারবে না? আপনি যদি তারা গণভোট আগে দেন, দিয়ে তারা বাধ্য করে যে তোমাকে এইটাই করতে হবে, তাহলে তো এটা সাংঘর্ষিক হয়ে যায়। এখানে হচ্ছে একটা থিন লাইন অফ ডিফারেন্স। পার্লামেন্টের নির্বাচিত হওয়ার পরে সেই পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্টের অধিকারকে কাটিল করতে পারে না, কিন্তু এই পার্লামেন্টে গণরায়টা রেফারেন্ডামটা নেওয়া হচ্ছে এটা বাস্তবায়নের জন্য। সেটা বাধ্যতামূলক এই জন্যই যে রেফারেন্ডামের মাধ্যমে সেটা জুলাই সনদ গ্রহণ করার জন্যই আমরা তোমাদেরকে নির্বাচন করছি। সেই জন্যই বলতেছিলাম যে নির্বাচনের অঙ্গীকার আমার মধ্যে যেরকম থাকে আপনি প্র্যাকটিসে আপনাকে দিতে হবে যে গণভোট যেটা রায় হবে সেটা আপনি মানবেন। ভাই এগুলা তো জবাব দিছি, তুমি কোয়েশ্চেনটা কেন একই কোয়েশ্চেন? সবাই একজন আমি বাবু এটিএন বাংলা থেকে। ভাইয়া, একটা বিষয়, গণভোট যেটা হতে যাচ্ছে সেক্ষেত্রে গণভোটের ভাষাগুলো খুব সংক্ষিপ্ত থাকে এবং হ্যাঁ নার মধ্যে সেটা সম্পন্ন করতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 19টা বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে বা যে 19টা বিষয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক চেঞ্জ আনার কথা বলা হচ্ছে, এইগুলোর ব্যাপারে কিরকম সিদ্ধান্ত বা কি ধরনের আলোচনা আপনারা কনসিডার করলেন? এই প্রশ্নের জবাব তো আমার মনে হয় আমি দিয়ে দিয়েছি। জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে, অঙ্গীকারনামায় সবাই সই করবে, সেটা ওয়েবসাইটে যাবে, সমস্ত পার্টির ইশতেহারে থাকবে, নির্বাচন ইশতেহারে সরকার প্রকাশ করবে এবং নির্বাচন কমিশন প্রকাশ করবে। জনগণ জানবে জুলাই সনদে কি আছে, তারপরেই দিবে। এখন বলা হচ্ছে যে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে ওইটাও সনদে উল্লেখ আছে যে যে সমস্ত দল ইশতেহারে উল্লেখপূর্বক জনম্যান্ডেট পাবে সেই সমস্ত দল তাদের নোট অফ ডিসেন্ট অনুসারে যেতে পারবে। ইট ইজ ক্লিয়ার। এখন বলেছে যে জুলাই সনদে পিআরের কথা উল্লেখ করেছে, জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন হয় না, জুলাই সনদে পিআরের কথা বলা আছে, বাট সেই পিআরের গঠন প্রণালী সম্পর্কে আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আর কারো কারো নোট অফ ডিসেন্ট আছে, সেটা তো অঙ্গীকার নামায় থাকবে যে যারা ম্যান্ডেট পাবে জুলাই সনদে তারা তাদের মতো করে যাবে। এখন জনগণ তো রায় দিবে সেই জুলাই সনদের বিষয়ে, স্পেসিফিক কোনো একটা আইটেমের উপর তো না। আপনি আরপিও চেঞ্জ করতে করা লাগবে কেন? আরপিওতে এই অর্ডিন্যান্স জারি হলে আরপিওতে কোনো চেঞ্জ লাগবে বলে মনে হয় না। আপনি তো শুধু জাতীয় সংসদ নির্বাচন করেন, হ্যাঁ, সেই জন্যই তো আলাদা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ, সেটাতে গণভোট করার জন্য যে অর্ডিন্যান্সটা করা হবে সেটা করলে আরপিওতে আর চেঞ্জ লাগবে বলে আমার মনে হয় না। পরবর্তী সংসদই এই সাংবিধানিক সংস্কারগুলো করছে, এটা আমরা পরবর্তী সংসদ না করে আর কে করবে? আপনি বললেন গণভোটের সার্বভৌম কি যেন না, সেইটা যাই করা হোক পরবর্তী সংসদ না করে কে করবে আমাকে বলো আগে। আপনি বললেন গণভোট আর কোন ফোরাম আছে? মানে সার্বভৌম সেই ক্ষমতা আছে, আপনি যেটা বললেন গণভোটের আপনি বলেছেন, সেটার ফোরামটা কি? ফোরামটা হচ্ছে সংসদ। সুতরাং এই যে পরবর্তী সংসদ নিয়ে অনেকে বলেছে তাইলে পরবর্তী সংসদ, তাইলে পরবর্তী সংসদ, পরবর্তী সংসদ ছাড়া আর কি ফোরাম আছে যদি আপনারা বলে দিতেন আমরা। তাহলে আপনাদের যে বললেন যে শেষ গণভোটের পরে, তো তারপরে আপনার ওই গণভোট শেষ হওয়ার পরে যখন
পরবর্তী পার্লামেন্ট হবে, তো সেই পার্লামেন্টে অনেকগুলো পার্টির প্রস্তাব হচ্ছে সেটা কনস্টিটিউট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে। এই ধরনের Basic structure এই ধরনের সেটা প্রস্তাব, কিন্তু সিদ্ধান্ত যেটা আসবে চূড়ান্ত ঐকমত্যের ভিত্তিতে যেটা স্বাক্ষরিত হবে, সেখানে বলা হচ্ছে এই যে মৌলিক বিষয়গুলো সংবিধানের সংস্কার হবে বা সংশোধন হবে, সেই বিষয়গুলোর ব্যাপারেই তো রেফারেন্ডামটা হচ্ছে। তো সুতরাং এখন যদি কেউ বলে যে সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিনা, গণভোটটা কেন হচ্ছে? এই একই বিষয়গুলো গ্রহণ করার জন্যই তো হচ্ছে। সেকেন্ড একটা গণভোটের কথা বলেন। সেটা হচ্ছে যখন মৌলিক বিষয়গুলো অ্যামেন্ডেড হবে, তখন যেহেতু 142 এখন রিইনস্টেট হয়েছে, তার প্রেক্ষিতে একটা রেফারেন্ডাম পরবর্তীতে হবে, সেটা পার্লামেন্টের বিষয়।